হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকের ভিডিওতে আমরা আমাদের জিকে রিভিশন সিরিজের পার্ট 8 কভার করব। পার্ট 7 পর্যন্ত অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। স্টার্ট করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা ভালো লাগার পর ভিডিওটাকে লাইক করে দেবে। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো। বলছে, কে ভারতের প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি অনুশীলন সমিতি 1902 সালে প্রতিষ্ঠা করেছিলেন? হু ফাউন্ডেড ইন্ডিয়াস ফার্স্ট পলিটিক্যাল সিক্রেট সোসাইটি অনুশীলন সমিতি ইন 1902? তো ফার্স্ট অপশন আছে বারিন্দ্র কুমার ঘোষ, সেকেন্ড অপশন প্রমথনাথ মিত্র, থার্ড অপশন ক্ষুদিরাম বসু এবং অপশন ডি আছে যতীন্দ্রনাথ মুখার্জি। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেন্স এরকমভাবে পড়ে দেওয়ার পর নিজেরা সলভ করার চেষ্টা করো এবং আউট অফ 25 তোমরা কত পাচ্ছ তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটা সিরিজে আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব রকম সাবজেক্ট থেকেই কোয়েশ্চেন্স কভার করছি। তোমরা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং প্লেলিস্টে থাকা সিমিলার ভিডিওগুলোকে এক্সামের আগে দেখে নেবে। এগুলো মেইনলি তোমাদের WPSC মিসলেনিয়াস এক্সাম এবং WPSC মেন্সের জন্য আমরা ফোকাস করে বানাচ্ছি। ঠিক আছে, তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে প্রমথনাথ মিত্র। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। প্রমথনাথ মিত্র 1902 সালে কলকাতাতে অনুশীলন সমিতি চালু করেছিল। ঠিক আছে, ইনি একজন ব্যারিস্টার ছিল। এটি হচ্ছে ভারতের প্রথম সুসংগঠিত বিপ্লবী গোপন রাজনৈতিক সংগঠন। মানে এটি একটি বিপ্লবী সংগঠন ছিল যেটা গোপনে চলতো এবং এদের মূল উদ্দেশ্য ছিল যুবকদের ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ট্রেনিং দেওয়া। ফিজিক্যাল এবং মেন্টাল ট্রেনিং দেওয়া কী জন্য? স্বাধীনতা সংগ্রামের জন্য। ঠিক আছে, পরবর্তীকালে বারীন্দ্র কুমার ঘোষ, অরবিন্দ ঘোষ, এবং পুলিন বিহারী দাস এরা এই সমিতির মুখ্য সদস্য হয়। ঠিক আছে, নাম কি? পুলিন বিহারী দাস। এই তিনজন এই সমিতির মুখ্য সদস্য হয়েছিল। তাদের মধ্যে এই দুজন মিলে চালু করেছিল হচ্ছে যুগান্তর পত্রিকা। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং পুলিন বিহারী দাস চালু করেছিল হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি চালু করেছিল হচ্ছে পুলিন বিহারী দাস। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, অনুশীলন সমিতির নাম জড়িত হচ্ছে 1908 সালে ঘটে যাওয়া আলিপুর বোম মামলাতে মোর দ্যান ওয়ান মানে একের বেশি সদস্য ইনভলভ ছিল। অনুশীলন সমিতির একের বেশি সদস্য ইনভলভ ছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা তোমরা তোমাদের কনভিনিয়েন্স অনুযায়ী 1.5x স্পিডেও দেখতে পারো। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। ভারতের কোন রাজ্যে হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া কাঞ্চনজঙ্ঘা দ্য হাইয়েস্ট পিক অফ হিমালয়াস ইন ইন্ডিয়া ইজ লোকেটেড? অপশন এ আছে উত্তরাখণ্ড, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি আছে তোমার সিকিম এবং অপশন ডি আছে অরুণাচল প্রদেশ। তো দেখো, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা অবস্থিত হচ্ছে সিকিমে। তোমরা বইতে অনেক জায়গায় পাবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম K2 বা গডউইন অস্টিন। K2 বা গডউইন অস্টিন অবস্থিত হচ্ছে পাক অকুপাইড কাশ্মীরে। এটি একটি ডিসপিউটেড এরিয়া। পাক অকুপাইড কাশ্মীর মানে হচ্ছে এটি একটি ডিসপিউটেড এরিয়া, বিতর্কিত এরিয়া। সেজন্য এই এরিয়ার কথা অনেক সময় K2কে ক্যালকুলেট করা হয় না, K2কে ধরা হয় না, সেই জন্য কাঞ্চনজঙ্ঘাকেই ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ধরা হয়। কিন্তু প্রশ্নে যেখানে তোমাদের K2 থাকবে K2 আনসার হবে, আর K2 যদি না থাকে তখন কাঞ্চনজঙ্ঘা আনসার হবে। তো কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সিকিমে। ঠিক আছে, আরও কয়েকটা জিনিস মনে রাখতে হবে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ। ফার্স্ট কোনটা? ফার্স্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, সেকেন্ড হচ্ছে K2 এবং তৃতীয় হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, মাউন্ট এভারেস্টের তোমার কি বলে কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। ঠিক আছে, মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপালে। কাঞ্চনজঙ্ঘা যদি দৈর্ঘ্য বলে, কাঞ্চনজঙ্ঘার দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে 8586 মিটার। 8586 মিটার। ঠিক আছে, এটি হচ্ছে ভারত এবং নেপালের মধ্যে বর্ডারও, ইন্ডিয়ান নেপাল বর্ডারে অবস্থিত। আরও কয়েকটা জিনিস, যে যদি সিকিমের ব্যাপারে বলে, সিকিম হচ্ছে 22তম রাজ্য
ইন্ডিয়ার 22তম রাজ্য হিসাবে সিকিম আত্মপ্রকাশ করেছিল। ঠিক আছে, আমাদের ভূগোল যে সিরিজ আছে, ভূগোল সিরিজে আমরা রাজ্য এবং দেশের সম্পূর্ণ যে অবস্থানগত বিচার এবং কোন রাজ্য কখন তৈরি হয়েছে, কোন রাজ্যের ব্যাপারে ইম্পর্টেন্ট কোন কোন ফ্যাক্টস তোমাদের মনে রাখতে হবে, সেটা আমরা ভূগোল সিরিজে কভার করছি। তোমরা দেখবে চ্যানেলে গেলে দেখতে পাবে ভূগোল 0 to হিরো বলে একটা সিরিজ আছে, সেখানে আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ভূগোলের কনসেপ্ট ক্লিয়ার করছি। ঠিক আছে, তোমরা যদি না দেখো দেখতে পারো। দেখো 22তম রাজ্য হচ্ছে সিকিম, এবং সিকিমের ব্যাপারে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সিকিমের রাজ্য প্রাণী বা স্টেট অ্যানিম্যালের নাম হচ্ছে রেড পান্ডা। রেড পান্ডা। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কোন তফসিলে বা শিডিউলে দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল বর্ণিত রয়েছে? হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন্স প্রভিশনস রিগার্ডিং অ্যান্টি ডিফেকশন ল? অপশন এ আছে অষ্টম তফসিল, অপশন বি আছে নবম তফসিল, অপশন সি আছে দশম তফসিল এবং অপশন ডি আছে একাদশ তফসিল। প্রত্যেকটা কোশ্চেন আমরা বাইলিঙ্গুয়াল মানে ইংলিশ এবং বাংলা ফরম্যাটে দিচ্ছি, যেরকমভাবে তোমাদের কোশ্চেন পেপারে থাকে। ঠিক আছে, তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে তোমরা আগে অ্যান্সার করো, আমি বলে দিচ্ছি তারপর। অপশন হবে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। 10th শিডিউল বা দশম তফসিলে তোমার দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এর কথা বলা আছে। ঠিক আছে, এটি 1985 সালে 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টে এটি যোগ করা হয়। ঠিক আছে, এবং 2003 সালে 91st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এটিকে আরও স্ট্রিক্ট করা হয় মানে কঠোরতম করা হয়। ঠিক আছে, এবং এর উদ্দেশ্য হচ্ছে, দলত্যাগ বিরোধী আইনের উদ্দেশ্য হচ্ছে নাম্বার 1 রাজনৈতিক দলবদল রোধ করা বা বন্ধ করা, এবং নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা মানে শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দলত্যাগ বিরোধী আইনের প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, এর সিদ্ধান্ত নেয় হচ্ছে লোকসভার স্পিকার। লোকসভা বা রাজ্যসভা যেইখানকারই সদস্য, সেখানকার স্পিকার সিদ্ধান্ত নেয় যে অ্যান্টি ডিফেকশন ল এর অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন ইউজ করা হবে কি হবে না। ঠিক আছে, তো এটা 10th শিডিউলে আছে। আরও দুটো ইম্পর্টেন্ট শিডিউল যদি বলে, 8th শিডিউলে আছে হচ্ছে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ভাষা সম্বন্ধে লেখা আছে 8th শিডিউলে, এবং 11th শিডিউল যেটা ইম্পর্টেন্ট, তখন লেখা আছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা, পঞ্চায়েতি রাজ সিস্টেম। তোমাদের যে ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, এবং প্লেলিস্টে এরকম অলরেডি আমরা 7টা পার্ট কভার করে রেখেছি, সেই 7টা পার্টও দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই রেপো রেট বৃদ্ধি করলে বাজারে অর্থের যোগানের কী পরিবর্তন হয়? ইফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইনক্রিজেস দ্য রেপো রেট, হোয়াট চেঞ্জেস অকার্স ইন দ্য মানি সাপ্লাই? অপশান এ আছে অর্থের যোগান বৃদ্ধি পায়, অপশান বি আছে অর্থের যোগান হ্রাস পায়, অপশান সি আছে কোনো পরিবর্তন হয় না, এবং অপশান ডি আছে প্রথমে বাড়ে ও পরে কমে। এবার দেখো, এর কোশ্চেনের উত্তর হচ্ছে অর্থের যোগান হ্রাস পায়। কি করে হচ্ছে দেখো, আরবিআই পুরো কথা কি আগে দেখো, বেসিক থেকে স্টার্ট করি। আরবিআই পুরো কথা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, আরবিআই হচ্ছে তৈরি হয়েছিল 1934 সালে হিল্টন ইয়াং কমিশন মাধ্যমে, এবং 1949 সালে গিয়ে আরবিআইয়ের জাতীয়তাকরণ মানে ন্যাশনালাইজেশন হয়েছিল। এতটা তোমাদের মনে রাখতে হবে। এবার দেখো, আরবিআই হচ্ছে বাজারে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য আরবিআইয়ের একটা কমিটি আছে যার নাম হচ্ছে মনিটারি পলিসি কমিটি, এমপিসি, মনিটারি পলিসি কমিটি। এই মনিটারি পলিসি কমিটি কি করে, বিভিন্ন রকমের রেট সিট করে, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, এরকম অনেক রেটস কমিয়ে বা বাড়িয়ে বাজারে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন কন্ট্রোল করে হচ্ছে আরবিআই। আরবিআইয়ের আন্ডারে কি আছে, এমপিসি, মনিটারি পলিসি কমিটি। ঠিক আছে, তো এবার রেপো রেট বলতে বোঝায় হচ্ছে যেই সুদের হারে আরবিআই সরকারি ব্যাংকদের বা যে কোনো ব্যাংককে ঋণ দেয়। ঠিক আছে, ধরো তোমার সাপোজ এক্সাম্পলের জন্য, ধরো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি 1 লক্ষ কোটি টাকার ঋণ নেয় আরবিআইয়ের থেকে,
1 লক্ষ কোটি টাকা যদি ঋণ নেয়, সেই 1 লক্ষ কোটি টাকার উপর যত পার্সেন্ট ইন্টারেস্ট রেট আরবিআই নেবে সেই ইন্টারেস্ট রেটটাকে কি বলে হয়? রেপো রেট। ঠিক আছে, এবং এর অপোজিটটা যখন হয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট। যখন ব্যাংকের থেকে আরবিআই ধার নেয় তখন হয় রিভার্স রেপো রেট। যাই হোক, রেপো রেট যদি বাড়ে, এখানে কোশ্চেনে বলেছে রেপো রেট বাড়লে অর্থের যোগানের কি পরিবর্তন হয়। যদি রেপো রেট মানে ইন্টারেস্ট রেটটা বেড়ে যায় তখন ব্যাংক ঋণ কম নেবে। ব্যাংক যদি ঋণ কম নেয়, ব্যাংক সাধারণ মানুষকে মানে পাবলিকদের, জেনারেল পাবলিকদের ঋণ কম দিতে পারবে, মানে লোন কম দিতে পারবে। এবার যদি লোন কম দিতে পারে তখন বাজারে কি হবে? অর্থের যোগান কমে যাবে। তো এই হিসাবেই বাজারে মানি সাপ্লাই কমে যায়। রেপো রেট বাড়লে বাজারে মানি সাপ্লাই কমে যায়। একইভাবে রেপো রেট কমলে বাজারে মানি সাপ্লাই বেড়ে যায়, কারণ তখন ইন্টারেস্ট রেট যেহেতু কমে যায়, ব্যাংকরা বেশি করে লোন নিতে পারে এবং সেই লোন কাস্টমারদের মধ্যে বেশিভাবে ছড়িয়ে দিতে পারে, সুতরাং বাজারে অর্থের যোগান বৃদ্ধি পায়। এই প্রশ্নের উত্তর হবে বাজারে অর্থের যোগান হ্রাস পায়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কোনো তরলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন তাপমাত্রা বৃদ্ধির সাথে কিভাবে পরিবর্তিত হয়। তো অপশান আছে, অপশান এ বৃদ্ধি পায়, অপশান বি হ্রাস পায়, অপশান সি অপরিবর্তিত থাকে এবং অপশান ডি আছে প্রথমে বাড়ে এবং পরে কমে। তো এই কোশ্চেনের আনসার হবে অপশান বি। পৃষ্ঠটান বাড়লে মানে সারফেস টেনশন যদি বাড়ে, তাপমাত্রা বৃদ্ধির সাথে সারফেস টেনশন বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সারফেস টেনশন হ্রাস পায়। সারফেস টেনশন হ্রাস পায় যদি টেম্পারেচার বৃদ্ধি পায়। টেম্পারেচার বৃদ্ধি পেলে সারফেস টেনশন হ্রাস পায়। কি করে হ্রাস পায়? যদি টেম্পারেচার বৃদ্ধি হয় মানে তাপমাত্রা বৃদ্ধি হয়, তখন যে অণুগুলো থাকে পদার্থের মধ্যে সেই অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। গতিশক্তি, অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে তাদের মধ্যে আকর্ষণ বল কমে যায়। গতিশক্তি বেড়ে যায় এবং আকর্ষণ বল কমে যায়। যেহেতু আকর্ষণ বল কমে যাচ্ছে সেজন্য তাদের মধ্যে পৃষ্ঠটানও কমে যায়। বুঝতে পারলে? তাপমাত্রা বৃদ্ধি হলো, সেজন্য অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি হলো এবং তাদের মধ্যে আকর্ষণ বল কমে গেল, সেই জন্য সারফেস টেনশন হ্রাস পায়। ঠিক আছে, সারফেস টেনশন বা তোমার পৃষ্ঠটানের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার। নিউটন পার মিটার, এটা মনে রাখতে হবে। এবার একটা কোশ্চেন জেনারেলি আসে, মশা জলের উপর কেন ভাসতে পারে? মশা জলের উপর ভাসতে পারে সারফেস টেনশনের কারণে। ঠিক আছে, মশা জলের উপর ভাসতে পারে সারফেস টেনশনের কারণে। আরেকটা জিনিস মনে রাখবে যে সাবান মেশালে জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন কমে যায়। সাবান মেশালে জলের পৃষ্ঠটান কমে যায়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে কোষের কোন অঙ্গাণুকে কোষের পাকস্থলী বা হজমকারী থলি বলা হয়? হুইচ সেল অর্গান ইজ নোন অ্যাজ স্টোমাক অফ দ্য সেল অর ডাইজেস্টিভ স্যাক? অপশন এ আছে মাইটোকন্ড্রিয়া, অপশন বি আছে লাইসোজোম, অপশন সি আছে রাইবোজোম এবং অপশন ডি আছে গলগি বডি। তো এইগুলোর মধ্যে রাইট আনসার হচ্ছে অপশন বি, লাইসোজোম। লাইসোজোমকে বলা হয় কোষের পাকস্থলী বা স্টোমাক অফ দ্য সেল। স্টোমাক অফ দ্য সেল বলা হয় লাইসোজোমকে। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। এবং গলগি বডির কাজ হচ্ছে প্যাকেজিং অ্যান্ড সিক্রেশন। এবং একইভাবে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। ঠিক আছে, এবার আমরা কোশ্চেনে যদি দেখি কোষের পাকস্থলী বা হজমকারী থলি কেন বলা হয়? কারণ লাইসোজোমে 50টির বেশি এনজাইম পাওয়া যায়। 50টির বেশি এনজাইম পাওয়া যায়। এই এনজাইম কি করে? কোষের অপ্রয়োজনীয় এবং ক্ষতিগ্রস্ত বা মৃত অংশকে ভেঙে ফেলতে সাহায্য করে। ঠিক আছে, যে এনজাইম পাওয়া যায় সেগুলো কোষের অপ্রয়োজনীয় এবং ক্ষতিগ্রস্ত অংশকে ভেঙে ফেলতে সাহায্য করে, সেই জন্য একে স্টোমাক অফ দ্য সেল বলা হয় বা ডাইজেস্টিভ স্যাক বলা হয়। ঠিক আছে, বিশেষ পরিস্থিতিতে একে সুইসাইড ব্যাক অফ দ্য সেলও বলা হয়। সুইসাইড ব্যাক অফ দ্য সেলও বলা হয় লাইসোজোমকে। যেহেতু কোষের ক্ষতি করছে মানে কোষের ক্ষতিগ্রস্ত অংশকে ভেঙে ফেলছে এবং কোষকে তোমার কি বলে সুইসাইড করতে দিকে এগিয়ে দিয়ে যাচ্ছে, সেই জন্য একে সুইসাইড বা আত্মঘাতী থলিও বলা হয়। আত্মঘাতী থলি, কোষের আত্মঘাতী থলিও বলা হয়। ঠিক আছে,
আরেকটা জিনিস জেনে রাখো, উদ্ভিদ কোষে লাইসোজোমের পরিমাণ কম থাকে এবং প্রাণী কোষে লাইসোজোমের পরিমাণ বেশি থাকে। উদ্ভিদ কোষে কম থাকে, প্রাণী কোষে বেশি থাকে। নেক্সট কোশ্চেন দেখো, আরেকটা জিনিস দেখো, লাইসোজোম আবিষ্কার করেছিল হচ্ছে ক্রিশ্চিয়ান ডি দুভে। ক্রিশ্চিয়ান ডি দুভে 1955 সালে লাইসোজোম আবিষ্কার করেছিল। নেক্সট কোশ্চেন আমরা যাই, লর্ড কার্জন কোন বছর বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল ঘোষণা করেছিল? ইন হুইচ ইয়ার ডিড লর্ড কার্জন অ্যানাউন্স পার্টিশন অফ বেঙ্গল? পার্টিশন অফ বেঙ্গল মানে বঙ্গভঙ্গ কত সালে লর্ড কার্জন ঘোষণা করেছিল? অপশন এ আছে 1903, অপশন বি আছে 1905, অপশন সি আছে 1907 এবং অপশন ডি আছে 1911। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইবও করে দিও। তো এই কোশ্চেনের সোজা অ্যান্সার তোমরা যদি জানো যে বঙ্গভঙ্গ মানে হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল, মানে বাংলাকে হিন্দু এবং মুসলিম এই দুই জাতি হিসাবে বাংলাকে দুভাগে ভাগ করে দেওয়ার প্ল্যান করেছিল হচ্ছে লর্ড কার্জন কত সালে? 1905 সালে। এবং তোমাদের সমস্ত টাইমলাইন জানতে হবে। লর্ড কার্জন 1905 সালের 16ই অক্টোবর 16th অক্টোবর বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল, ঠিক আছে। এবং এতে কি হয়েছিল, এর প্রতিরোধে রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিল হচ্ছে রাখি বন্ধন উৎসব হিন্দু এবং মুসলিমের সম্প্রীতি বাড়ানোর জন্য। রাখি বন্ধন উৎসব কে চালু করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। এবং আরেকটা জিনিস হয়েছিল, ভারতে স্বদেশী আন্দোলনের জন্ম হয়েছিল। স্বদেশী আন্দোলনের মেন দুটো পার্ট ছিল। নাম্বার 1 হচ্ছে বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশী দ্রব্য গ্রহণ। বিদেশি দ্রব্য বর্জন এবং স্বদেশী দ্রব্য গ্রহণ। এই হচ্ছে স্বদেশী আন্দোলনের দুটো পার্ট ছিল, ঠিক আছে। এবার স্বদেশী আন্দোলনের সময় প্রথম আমাদের বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। বন্দে মাতরম গানটা তোমরা জানো যে কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা কোথায় লিখেছিল? লিখেছিল হচ্ছে আনন্দমঠ উপন্যাসে। এবং আনন্দমঠ উপন্যাস সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, ঠিক আছে। এবং 1911 সালে গিয়ে এই বঙ্গভঙ্গ রদ হয়ে যায়, মানে বঙ্গভঙ্গ বন্ধ হয়ে যায়। বঙ্গভঙ্গর যে কনসেপ্ট সেটা তুলে নেওয়া হয়, ঠিক আছে। এবং রাজধানী 1911 সালেই, আমাদের আগে ইন্ডিয়ার ক্যাপিটাল ছিল হচ্ছে কলকাতা, সেখান থেকে শিফট করে রাজধানী নিয়ে কোথায় যাওয়া হয়? নিউ দিল্লিতে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে বিখ্যাত শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত? ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া দ্য ফেমাস শরাবতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড? অপশন এ আছে কেরালা, অপশন বি তামিলনাড়ু, অপশন সি কর্ণাটকা এবং অপশন ডি আছে অন্ধ্রপ্রদেশ। তো শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত হচ্ছে অপশন সি কর্ণাটকা রাজ্যে। কর্ণাটকা রাজ্যের শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে, ঠিক আছে। এবার এই শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প শরাবতী নদীর উপর গড়ে উঠেছে এবং এখানকার একটি বিখ্যাত জলপ্রপাতের নাম হচ্ছে যোগ জলপ্রপাত, যার আরেক নাম হচ্ছে গেটসেপ্পা ওয়াটারফল, ঠিক আছে। গেটসেপ্পা বা যোগ জলপ্রপাত হচ্ছে এখানকার একটি অন্যতম বিখ্যাত জলপ্রপাত, ঠিক আছে। এবং কোন নদীর উপর গড়ে উঠেছে? শরাবতী নদীর উপরে গড়ে উঠেছে শরাবতী জলপ্রপাত, শরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। এবার দেখো আরো কয়েকটা জলবিদ্যুৎ কেন্দ্রের নাম দেখে রাখো এবং সেগুলো কোন স্টেটে দেখে রাখো। যদি বলে শরাবতীতে আমরা দেখে নিলাম। জলবিদ্যুৎ কেন্দ্র ভাগড়ানাগাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে এবং পাঞ্জাবে কিছু পার্ট আছে, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব। যদি বলে কোন নদীর উপর, তাহলে নদীর নাম হচ্ছে শতদ্রু বা সুতলেজ। ইংরেজিতে বলে হচ্ছে সুতলেজ এবং বাংলায় বলে হচ্ছে শতদ্রু। যদি বলে হীরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র গঠিত হয়েছে মহানদীর ওপর। মহানদী কোথায় অবস্থিত? মহানদী অবস্থিত হচ্ছে ওড়িশাতে, ঠিক আছে। এরকম আরেকটা যদি বলে তেহরি প্রকল্প অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে।
নেক্সট কোশ্চেন দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? হু অ্যাপয়েন্টস দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? অপশন এ আছে ভারতের প্রধান বিচারপতি, অপশন বি আছে প্রধানমন্ত্রী, অপশন সি আছে রাষ্ট্রপতি এবং অপশন ডি আছে আইনমন্ত্রী। তো এদের মধ্যে অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? আগে দেখো অ্যাটর্নি জেনারেল কি। অ্যাটর্নি জেনারেল হচ্ছে ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সর্বোচ্চ আইন কর্মকর্তা। অ্যাটর্নি জেনারেলের মেন কাজ হচ্ছে, মেন তিনখানা কাজ আছে। নাম্বার ওয়ান হচ্ছে কেন্দ্র সরকারকে লিগাল অ্যাডভাইস দেওয়া। লিগাল অ্যাডভাইস দেওয়া কেন্দ্র সরকারকে, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে। সেকেন্ড কাজ হচ্ছে সুপ্রিম কোর্টে সরকারের হয়ে সওয়াল করা, মানে সুপ্রিম কোর্টে অ্যাজ অ্যান অ্যাডভোকেট কাজ করা। কার হয়ে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অ্যাডভোকেট হিসেবে কাজ করা। এবং নাম্বার থ্রি হচ্ছে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির অনুরোধে তাকে আইনগত মতামত দেওয়া, মানে হচ্ছে লিগাল অ্যাডভাইস টু প্রেসিডেন্ট। লিগাল অ্যাডভাইস টু প্রেসিডেন্ট আপন প্রেসিডেন্টস রিকোয়েস্ট। ঠিক আছে, এই তিনটে হচ্ছে তোমার অ্যাটর্নি জেনারেলের মেইন কাজ। এবার কেন্দ্রের ক্ষেত্রে যাকে অ্যাটর্নি জেনারেল বলা হয়, স্টেটের ক্ষেত্রে সেম ব্যক্তিকে কি বলা হবে? অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল। এবার আমাদের কোশ্চেনে ফিরে আসি, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে? ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি নিয়োগ করে হচ্ছে ভারতের অ্যাটর্নি জেনারেলকে। এটি একটি সাংবিধানিক পদ। ঠিক আছে, ভারতের যে অ্যাটর্নি জেনারেল হয় সে লোকসভা বা রাজ্যসভায় ভোট দিতে পারে, বক্তব্য রাখতে পারে, কিন্তু ভোট দিতে পারে না। বক্তব্য রাখতে পারে। ঠিক আছে, আরও একটা জিনিস মেনে রাখো, অ্যাটর্নি জেনারেল যে পদটা সেটা বর্ণিত আছে আর্টিকেলের 76-এ। এবং অ্যাডভোকেট জেনারেল যেটা বললাম স্টেটের ক্ষেত্রে এই ব্যক্তিকে কি বলা হয়? অ্যাডভোকেট জেনারেল, যে স্টেটের হচ্ছে সর্বোচ্চ আইন কর্মকর্তা। প্রত্যেকটা স্টেটের একজন করে অ্যাডভোকেট জেনারেল থাকে। এবং আর্টিকেল নাম্বার 165-এ এই পদটার কথা বর্ণিত আছে। এবং অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের গভর্নর বা রাজ্যপাল। নেক্সট কোশ্চেন দেখো, শব্দের তীব্রতা মাপার জন্য কোন একক ব্যবহার করা হয়? হুইচ ইউনিট ইজ ইউজ টু মেজার দ্য ইন্টেন্সিটি অফ সাউন্ড? তো শব্দের তীব্রতা মাপার জন্য কোনটা ব্যবহার করা হয়? অপশন এ আছে হার্টজ, অপশন বি আছে ডেসিবেল, অপশন সি আছে ওয়াট এবং অপশন ডি আছে পাস্কাল। তো শব্দের তীব্রতা মাপা হয় ডেসিবেল দ্বারা। ডেসিবেল দ্বারা। এবং শব্দের কম্পাঙ্ক মাপা হয় হার্টজ দ্বারা। মানুষের যদি বলে শ্রবণযোগ্য শব্দের কম্পাঙ্কর লিমিট কত? মানুষের শ্রবণযোগ্য হচ্ছে 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজ পর্যন্ত মানুষের কান শুনতে পারে। এটা তোমরা জানো নিশ্চয়ই। ঠিক আছে, এবং ডেসিবেল কি? ডেসিবেলের ক্ষেত্রে বললে মানুষ 0 ডেসিবেল থেকে শুরু করে 120 ডেসিবেল পর্যন্ত শুনতে পারে। ঠিক আছে, যদি ডেসিবেলে কনভার্ট করা হয়। শব্দের বায়ুতে গতিবেগ কত? শব্দের গতিবেগ কত বায়ুতে? বায়ুতে শব্দের গতিবেগ হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং হচ্ছে কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, তোমাদের বলে দিলাম। ডেসিবেল হচ্ছে তীব্রতার একক। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, মানে যদি পাওয়ার বলে তাহলে ক্ষমতার একক হবে ওয়াট। আর তোমরা জানো শক্তির একক হচ্ছে এসআইতে জুল। নেক্সট কোশ্চেন দেখো, দিন ই ইলাহি ধর্মমতের প্রথম হিন্দু দীক্ষাপীঠ কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট হিন্দু টু অ্যাকসেপ্ট রিলিজিয়াস ডক্ট্রিন দিন ই ইলাহি? অপশন এ আছে রাজা মানসিংহ, অপশন বি আছে রাজা বীরবল, অপশন সি আছে তানসেন এবং অপশন ডি আছে রাজা টোডরমল। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে রাজা বীরবল। রাজা বীরবল ছিল দিন-ই ইলাহি ধর্মমতের প্রথম হিন্দু দীক্ষাপীঠ। ঠিক আছে, দিন-ই ইলাহি কি ছিল? দিন-ই ইলাহি ছিল একটা ধর্মমত। এটা কিন্তু একটা ধর্ম ছিল না, এটা ছিল এক প্রকারের ধর্মমত, এটা ধর্ম ছিল না। ঠিক আছে, কে চালু করেছিল? আকবর চালু করেছিল। আকবর কত সালে চালু করেছিল? আকবর 1582 সালে চালু করেছিল। এতটা তোমরা জানো নিশ্চয়ই। এবং এর সর্বপ্রথম হিন্দু দীক্ষাপীঠ ছিল রাজা বীরবল। ঠিক আছে, এর দিন-ই ইলাহির আরেক নাম ছিল তৌহিদ ই ইলাহি। তৌহিদ ই ইলাহি। আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে,
এটি কখনো একটি গণধর্মে পরিণত হয়নি। এর অনুসারীর সংখ্যা ছিল খুবই কম। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, দিন-ই ইলাহির সঙ্গেই জড়িত হচ্ছে ইবাদত খানা। ইবাদত খানা মানে হচ্ছে যেখানে ভগবানের বা ঈশ্বরের ইবাদত করা হয়, তাকেই বলা হয় ইবাদত খানা। ইবাদত খানা আকবর প্রতিষ্ঠা করেছিল 1575 সালে, যার নাম ছিল ফতেপুর সিক্রি। ফতেপুর সিক্রি। আকবরের যদি জীবনীর কথা বলে, আকবরের জীবনী বা বায়োগ্রাফির নাম হচ্ছে আবুল ফজলের লেখা আকবরনামা। আকবরনামা কার লেখা? আবুল ফজলের লেখা। আবুল ফজলের লেখা আকবরনামা। এবং আবুল ফজলের যে আকবরনামা, এর থার্ড পার্টকেই কি বলা হয়? আইন-ই আকবরী। আইন-ই আকবরী। এই দুটোই তোমাদের এক্সামে আসে। আকবরনামার থার্ড পার্টের নামই হচ্ছে আইন-ই আকবরী, এটাও আবুল ফজলের লেখা, এবং আকবরনামাও আবুল ফজলেরই লেখা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের কোন হ্রদটি উল্কাপাতের ফলে সৃষ্টি হয়েছে বলে মনে করা হয়? হুইচ লেক ইন ইন্ডিয়া ইজ বিলিভড টু বি ফর্মড বাই মেটোরিয়েট ইম্প্যাক্ট? অপশন এ আছে লোনার হ্রদ, অপশন বি আছে ডাল হ্রদ, অপশন সি আছে পুলিকট হ্রদ, এবং অপশন ডি আছে কোলেডু হ্রদ। তো এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে লোনার হ্রদ। অপশন এ হচ্ছে রাইট আনসার। লোনার হ্রদ হচ্ছে উল্কাপাতের ফলে সৃষ্ট একটি হ্রদ। লোনার হ্রদ কোথায় অবস্থিত যদি বলে, লোনার হ্রদ অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রের বুলঢানা জেলায়। কোথায়? মহারাষ্ট্রের বুলঢানা জেলায় অবস্থিত হচ্ছে লোনার হ্রদ। ঠিক আছে, এটি প্রায় 50,000 বছর আগে উল্কাপাতের ফলে সৃষ্ট হয়েছে বলে বিজ্ঞানীরা মনে করেন। ঠিক আছে, এবং এটি একটি লবণাক্ত জলের হ্রদ। লবণাক্ত জলের হ্রদ। ডাল হ্রদ কোথায় অবস্থিত? ডাল হ্রদ অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরের শ্রীনগরে। এবং জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত আরেকটি বিখ্যাত হ্রদের নাম হচ্ছে উলার হ্রদ। উলার হ্রদ কি জন্য বিখ্যাত? উলার হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ। ঠিক আছে, এবং ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ যদি বলে, তাহলে লবণাক্ত জলের হ্রদ নাম হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত যদি জিজ্ঞেস করে, চিল্কা হ্রদ অবস্থিত ওড়িশাতে। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখে রাখো, পুলিকট হ্রদ। পুলিকট হ্রদ কোথায় অবস্থিত? পুলিকট হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ অ্যান্ড তামিলনাড়ুতে। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করা যায়? আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান দ্য প্রেসিডেন্ট বি ইমপিচড? অপশন এ আছে ধারা নম্বর 52, মানে আর্টিকেল 52, অপশন বি আছে আর্টিকেল 56, অপশন সি আছে আর্টিকেল 61, এবং অপশন ডি আছে আর্টিকেল 72। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন সি। আর্টিকেল নাম্বার 61 দ্বারা রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা অপসারণ করা যায়। অপসারণ বা ইমপিচমেন্ট করা যায় হচ্ছে আর্টিকেল নাম্বার 61 দ্বারা। এবার কেন করা যায়? একমাত্র সংবিধান লঙ্ঘনের অভিযোগেই রাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব আনা যায়। কোথায় আনা যায়? যে কোনো কক্ষেই আনা যায়, ইদার লোকসভা অর রাজ্যসভা, যে কোনো কক্ষেই আনা যায়। ঠিক আছে, এবং এটি আনার আগে কমপক্ষে 14 দিনের নোটিশ দিতে হয়। 14 দিনের নোটিশ দিতে হয়, এবং এটি সংখ্যায়, মানে তোমার লোকসভা বা রাজ্যসভার 2/3 মেজরিটিতে, বিশেষ সংখ্যাগরিষ্ঠতাতে এটাকে পাস করাতে হয়। ঠিক আছে, কত নম্বর আর্টিকেলে যদি বলা থাকে? আর্টিকেল নাম্বার 61-এ। ঠিক আছে, এবার রাষ্ট্রপতি যে রাষ্ট্রপতি থাকবে ভারতের, এই পদটা বলা আছে আর্টিকেল নাম্বার 52-তে, এবং রাষ্ট্রপতির যে ইলেকশন হয়, মানে নির্বাচন হয় রাষ্ট্রপতি, সেই ইলেকশনের কথা বলা আছে আর্টিকেল নাম্বার 54-এ। আর্টিকেল নাম্বার 54-এ। 56-এ বলা আছে টেনিয়ার, রাষ্ট্রপতির টেনিয়ার বা কার্যকাল কিরকম হবে সেই সম্পর্কে বলা আছে 56-এ। 61-এ বলা আছে ইমপিচমেন্টের কথা, এবং রাষ্ট্রপতির ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট আর্টিকেল হচ্ছে আর্টিকেল নাম্বার 72। সেখানে রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের কথাও বলা আছে। রাষ্ট্রপতি বিশেষ ক্ষেত্রে ক্ষমা প্রদান করতে পারে, মানে মৃত্যুদণ্ডকে ক্ষমা প্রদর্শন করতে পারে।
নেক্সট কোশ্চেন দেখো, বিশুদ্ধ সোনা অত্যন্ত নরম হওয়ায় গয়না তৈরির সময় এর সাথে কোন ধাতু মেশানো হয়? অ্যাজ পিওর গোল্ড ইজ ভেরি সফট, হুইচ মেটাল ইজ মিক্সড উইথ ইট ডিউরিং জুয়েলারি মেকিং? অপশন এ আছে রূপো বা তামা বা সিলভার বা কপার, অপশন বি আছে লোহা বা দস্তা, আয়রন বা জিঙ্ক, অপশন সি আছে অ্যালুমিনিয়াম এবং অপশন ডি আছে প্ল্যাটিনাম। তো এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। তোমরা কত নাম্বার পাচ্ছ আউট অফ 25, কতগুলো কোশ্চেন তোমরা পাচ্ছ সেটা আমাকেও কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম অনেক ভিডিও আমরা প্লেলিস্টে অলরেডি অ্যাভেলেবেল করে রেখেছি, তোমরা প্লেলিস্ট গিয়ে আগে দেখে নেবে। তোমাদের প্রিপারেশনের জন্য স্পেশালি ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এক্সাম এবং ডাব্লিউবিসিএস মেন্সের উপর ভিত্তি করে এই কোশ্চেনগুলো কপি করা বানানো হয়েছে, এবং তোমাদের এটা এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো, তো বিশুদ্ধ সোনা অত্যন্ত নরম হয়। বিশুদ্ধ সোনা কোন সোনাকে বলা হয়? 24 ক্যারেট সোনাকে বলা হয় বিশুদ্ধ সোনা। ঠিক আছে, এর পিওরিটি কত হয়? 99.9% পিওরিটি হয়। ঠিক আছে, এবার এর সঙ্গে মেশানো হয় রূপো বা তামা সোনাকে শক্ত করার জন্য, যাতে গয়না তৈরি করা যেতে পারে। ঠিক আছে, গয়না জেনারেলি হয় 22 ক্যারেটের, ম্যাক্সিমাম গয়নার পিওরিটি হয় 22 ক্যারেট। 22 ক্যারেট গয়নাতে 91.6% সোনা থাকে, 91.6% গোল্ড থাকে। ঠিক আছে, এবার যে ভারতে এই যে পিউরিটির ব্যাপারটা, মানে যে বিশুদ্ধতার ব্যাপার, কে দেখে? পিউরিটির ব্যাপার দেখায় হয় বিআইএস হলমার্ক দ্বারা। বিআইএস হলমার্ক দ্বারা ভারতে পিউরিটি জাজ করা হয়, বা পিউরিটির এটা মানচিহ্ন। ঠিক আছে, তামা বা সোনা মেশালে, তামা বা রূপো মেশালে সোনার দৃঢ়তা বৃদ্ধি পায়। দৃঢ়তা বৃদ্ধি পায় মানে রোবাস্ট হয়, শক্ত হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোন গভর্নর জেনারেল আমলে ভারতের রেলপথের সূচনা হয়েছিল? ডিউরিং দ্য টেনিওর অফ হুইচ গভর্নর জেনারেল ওয়াজ দ্য রেলওয়ে সিস্টেম ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া? অপশন এ আছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি আছে লর্ড ক্যানিং এবং অপশন ডি আছে লর্ড কার্জন। তো এদের মধ্যে অপশন বি হচ্ছে রাইট আনসার। লর্ড ডালহৌসির সময় ভারতে রেলপথের সূচনা হয়েছিল। ঠিক আছে, সেই জন্য লর্ড ডালহৌসিকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ। ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজ বলা হয় লর্ড ডালহৌসিকে। তিনি ভারতের রেল ব্যবস্থার প্রধান পরিকল্পনাকারী ছিলেন। ঠিক আছে, প্রথম রেল যদি চালু বলে, প্রথম ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন ইন্ডিয়াতে চালু হয়েছিল হচ্ছে মুম্বাই থেকে থানে পর্যন্ত। মুম্বাই থেকে থানে পর্যন্ত কবে চালু হয়েছিল? 16 এপ্রিল 1853-তে। 16 এপ্রিল 1853-তে চালু হয়েছিল ভারতের প্রথম রেল মুম্বাই থেকে থানে পর্যন্ত। যদি মুম্বাই বলে, মুম্বাইয়ের এক্স্যাক্ট যদি বলে, এক্স্যাক্ট হচ্ছে বড়িবন্দর। বড়িবন্দর জায়গা থেকে থানে পর্যন্ত চালু হয়েছিল। প্রথম যে ট্রেনের ইঞ্জিন ছিল তার নাম ছিল হচ্ছে সাহিব সিন্ধ সুলতান। এটি ছিল প্রথম রেল ইঞ্জিনের নাম। ঠিক আছে, এবার যদি বলে প্রথম মালবাহী ট্রেন, এটা হলো প্যাসেঞ্জার ট্রেন, যদি প্রথম মালবাহী ট্রেন বলে, প্রথম মালবাহী ট্রেন চালু হয়েছিল এরও আগে 1851 সালে। 1851 সালে কোথায় যদি বলে? রুড়কিতে। রুড়কিতে চালু হয়েছিল হচ্ছে প্রথম মালবাহী ট্রেন। এবার দেখো আরেকটা জিনিস দেখো, আমাদের রেলের বাজেট যেটা হয়, রেলের বাজেট 2017 সালের আগে পর্যন্ত আলাদা করে পেশ করা হতো। 2017 সালের আগে পর্যন্ত আলাদা করে রেল বাজেট হতো এবং অর্থ বাজেট হতো। 2017 সালের পর থেকে এটাকে দুটোকে ডিজলভ করে, মানে ইউনিয়ন করে একসাথে এখন একটাই বাজেট পেশ হয়, যাতে রেলের বাজেট এবং অর্থ বাজেট দুটো মিশে থাকে। ঠিক আছে, 2017 সাল পর থেকে রেল বাজেট আলাদা করে পেশ করা হয় না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে নাগার্জুন সাগর, ভারতে কোন রাজ্যে সুপরিচিত নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত? ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য ওয়েল নোন নাগার্জুন সাগর ড্যাম ইজ লোকেটেড? অপশন এ আছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা, অপশন বি আছে কর্ণাটকা, অপশন সি আছে তামিলনাড়ু এবং অপশন ডি আছে ওড়িশা। তো এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ
নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে। যদি বলে কোন নদীর ওপর অবস্থিত, তখন তোমার আনসার হবে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর ওপর অবস্থিত হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ। ঠিক আছে, এটি তৈরি শুরু হয়েছিল 1955 সালে এবং 1967 সালে এটার উদ্বোধন করা হয়েছিল। এবং নাগার্জুন সাগরের যে নাগার্জুন, এটি একটি বৌদ্ধ দার্শনিক আচার্য নাগার্জুনের নাম করে নেওয়া। ঠিক আছে, বৌদ্ধ দার্শনিক আচার্য নাগার্জুনের নাম করে নেওয়া হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ। আরো কয়েকটা বাঁধ দেখে রাখো। হীরাকুদ আমরা বলে দিয়েছি, মহানদী ওড়িশা। ভাগরানাঙ্গাল বলে দিয়েছি, তেহরি বলে দিয়েছি। তেহরি বলেছিলাম আমরা কোথায়? তেহরি অবস্থিত উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর। ভাগীরথী নদীর ওপর। এবার দেখো আরেকটা জিনিস, সর্দার সরোবর ড্যাম যদি বলে, সর্দার সরোবর ড্যাম অবস্থিত হচ্ছে গুজরাটে। কোন নদীর ওপর? নর্মদা নদীর ওপর। এগুলো হচ্ছে ভারতের বিখ্যাত বিখ্যাত ড্যাম ব্যবস্থা, যেগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি বা ইন্টারিম প্রেসিডেন্ট কে ছিলেন? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্টারিম প্রেসিডেন্ট অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? অপশন এ আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশন বি আছে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, অপশন সি আছে ডক্টর বি আর আম্বেদকর এবং অপশন ডি আছে জওয়াহরলাল নেহরু। তো সংবিধান সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম অস্থায়ী সভাপতি ছিল হচ্ছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ বা সংবিধান সভা এর ফার্স্ট ইন্টারিম প্রেসিডেন্ট ছিল হচ্ছে অপশন বি। রাইট অ্যান্সার কি? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ইনি 9th ডিসেম্বর 1946-এ যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট মিটিং হয়েছিল, তখন এনাকে ফার্স্ট মিটিংয়ে সচ্চিদানন্দ সিনহাকে ইন্টারিম প্রেসিডেন্ট করা হয়। পরে 11th ডিসেম্বর মানে দুদিনের পর 11th ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী চেয়ারম্যান বা স্থায়ী সভাপতি করা হয়। ঠিক আছে, গণপরিষদের মোট সদস্য ছিল হচ্ছে প্রাথমিকভাবে 389 এবং পরে স্বাধীনতার পরে মানে ইন্ডিপেন্ডেন্সের পরে সেই সদস্য সংখ্যা কমে হয়ে যায় 299। ঠিক আছে, ভারতের যদি সংবিধান লেখার কথা বলা হয়, ভারতের সংবিধান গৃহীত কবে হয়েছিল এবং কার্যকর কবে হয়েছিল, দুটো ডেটই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। গৃহীত মানে অ্যাডপ্টেড হয়েছিল হচ্ছে 26 নভেম্বর 1949। সংবিধান লিখতে সময় লেগেছিল হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, যে ড্রাফটিং কমিটি ছিল মানে যে খসড়া কমিটি, যে সংবিধান লেখা হয়েছিল, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল যদি কে বলে, তখন আনসার হবে ডক্টর বি আর আম্বেদকর। এবং সংবিধান যে অ্যাডপ্টেড মানে গৃহীত হয়েছিল হচ্ছে 26 নভেম্বর 1949 এবং কার্যকরী হয়েছিল মানে ইমপ্লিমেন্টেড হয়েছিল হচ্ছে 26 জানুয়ারি 1950। প্রতিটা কোশ্চেন আমরা এরকম ডিপে গিয়ে কভার করছি, ইন ডেপথ অ্যানালাইসিস করছি যে একটা কোশ্চেন থেকে আরো কি কি কোশ্চেন আসতে পারে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, আরো একটা জিনিস দেখো এই কোশ্চেনের ইম্পর্টেন্ট, আমাদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান আমরা বললাম কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। এবং কনস্টিটিউশনাল অ্যাডভাইজার কে ছিল যদি বলে, কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিল হচ্ছে বি এন রাও। কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিল হচ্ছে বি এন রাও। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জেনে রাখা দরকার। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের শরীরে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডের প্রধান কাজ কি? হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ স্পাইনাল কর্ড ইন হিউম্যান বডি? ঠিক আছে, অপশন এ আছে চিন্তাভাবনা নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলিং থটস, অপশন বি আছে প্রতিলিপিকরণ ক্রিয়া নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলিং রিফ্লেক্স অ্যাকশন এবং অপশন সি আছে হরমোন ক্ষরণ বা সিক্রেশন অফ হরমোনস, অপশন ডি আছে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডের মেইন কাজ হচ্ছে প্রতিলিপিকরণ ক্রিয়া নিয়ন্ত্রণ মানে কন্ট্রোলিং রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে,
এবং এর আরেকটা কাজ হচ্ছে মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে স্নায়ু সংকেত আদান প্রদান। ঠিক আছে, রিফ্লেক্স অ্যাকশন যদি কি বলে, রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে মানুষের যেই উদ্দীপনার প্রভাবে মানুষ দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে কোনো কাজ করে তাকেই বলা হয় রিফ্লেক্স অ্যাকশন। মানে হচ্ছে ধরো তুমি কোনো গরম জিনিসে হাত দিয়ে হাতটা সরিয়ে নিলে, তাই না, সেটাকে হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বলে। আরো তিনটি ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো। মানুষের মস্তিষ্কে জেনারেলি তিনটে পার্ট হয়। যদি বলে মানুষের শরীরের ভারসাম্য কোন নিয়ন্ত্রণ করে, মানে শরীরের ভারসাম্য বা ব্যালেন্স নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরেবেলাম। সেরেবেলাম। যদি বলে মানুষের শরীরের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ কে করে, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। মেডুলা অবলাঙ্গাটা। এবং রিফ্লেক্স অ্যাকশনে আমরা জানলাম রিফ্লেক্স অ্যাকশন নিয়ন্ত্রণ করে হচ্ছে স্পাইনাল কর্ড। রিফ্লেক্স অ্যাকশন করে হচ্ছে স্পাইনাল কর্ড। নেক্সট কোশ্চেন দেখো, ভারী জল বা হেভি ওয়াটার সাধারণত পারমাণবিক চুল্লিতে কি হিসাবে ব্যবহৃত হয়? হোয়াট ইজ হেভি ওয়াটার ইজ জেনারেলি ইউজড অ্যাজ ইন নিউক্লিয়ার রিঅ্যাক্টরস। অপশন এ আছে জ্বালানি, অপশন বি মডারেটর, অপশন সি লুব্রিক্যান্ট এবং অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। তো ভারী জলের সংকেত কি? D2O। তোমরা কোশ্চেনটাকে সলভ করো, আমি তারপর বলে দিচ্ছি। D2O হচ্ছে ভারী জলের সংকেত। তো ভারী জল ইউজ করা হয় মডারেটর হিসাবে, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসাবে ইউজ করা হয়। কারণ এটি কি করে, এটি নিউট্রনের গতিবেগ কমাতে সাহায্য করে। নিউট্রনের গতিবেগ কমাতে সাহায্য করে এবং নিউক্লিয়ার ফিশন ঘটাতে বা নিউক্লিয়ার বিভাজন ঘটাতে সাহায্য করে। ঠিক আছে, সেই জন্য তোমার পারমাণবিক চুল্লিতে ভারী জলকে ইউজ করা হয়। ঠিক আছে, এবং যদি বলে পারমাণবিক চুল্লিতে ফুয়েল হিসেবে কি ব্যবহার করা হয়, ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে ইউরেনিয়াম-235। ঠিক আছে, এবং কন্ট্রোল রড কাকে বলে? পারমাণবিক চুল্লির কন্ট্রোল রড বলা হয় ক্যাডমিয়াম দণ্ডকে বা ক্যাডমিয়াম রডকে। ক্যাডমিয়াম রড বা ক্যাডমিয়াম দণ্ডকে বলা হয় কন্ট্রোল রড। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংবিধানের কত নম্বর ধারা সংশোধন করে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে যুক্ত করা হয়েছে? হুইচ অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাডেড পঞ্চায়েতি রাজ সিস্টেম? অপশনে আছে 42তম, অপশন বি আছে 44তম, অপশন সি আছে 73তম এবং অপশন ডি আছে 86তম। 42nd, 44th, 73rd এবং 86th। তো এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে 1992-তে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992-তে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল। ঠিক আছে, এটা কোন তফসিলে বর্ণিত আছে? আমরা একটু আগে বলেছি, একাদশ তফসিলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। এবং পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা, এটাকে রেকমেন্ড করেছিল, এটা রেকমেন্ড করেছিল হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা রেকমেন্ড করেছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল রাজস্থানের নগৌড়ি জেলায়। রাজস্থানের নগৌড়ি জেলায়। ঠিক আছে, এইসব জিনিসগুলো ইম্পর্টেন্ট। এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তিনটে স্তর থাকে। সবচেয়ে নিম্ন স্তরকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, তারপরে উপরে হয় পঞ্চায়েত সমিতি এবং সর্বোচ্চ স্তরকে বলা হয় জেলা পরিষদ। এবার যদি বলে 11th শিডিউলে এটা অবস্থিত, এবার 12th শিডিউলে অবস্থিত সিমিলার একটা জিনিস যাকে বলা হয় মিউনিসিপ্যাল ব্যবস্থা 12th শিডিউলে বর্ণনা করা আছে এবং 74th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে। পঞ্চায়েতের পরেই মিউনিসিপ্যাল, তোমরা এটা মনে রাখবে। 11th শিডিউল, এটা 12th শিডিউল, আর 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হচ্ছে পঞ্চায়েত, 74th হচ্ছে তোমার মিউনিসিপ্যাল।
নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কে বিখ্যাত মহাদেব কে বিখ্যাত মহাদেব পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? এক সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন বলছে কে বিখ্যাত মহাদেব পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ফেমাস মহাদেব হিলস? অপশন এ আছে ধূপগড়, অপশন বি আছে অমরকন্টক, অপশন সি আছে পাঁচমারি এবং অপশন ডি আছে কালুসুবাই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তো আমাদের কোশ্চেনে ছিল কে বিখ্যাত মহাদেব পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ? অপশন এ আছে ধূপগড়, অপশন বি অমরকন্টক, অপশন সি পাঁচমারি এবং অপশন ডি আছে কালসুবাই। এরকম অলরেডি 7টা পার্ট আমাদের আপলোড করা আছে চ্যানেলে, আপলোড করা আছে। তোমরা যদি না দেখে থাকো চ্যানেলে গিয়ে তোমরা প্লেলিস্ট সেকশনে যাবে, প্লেলিস্ট সেকশনে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা পার্টে আমরা এরকমভাবে হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স এবং কনস্টিটিউশন থেকে কোশ্চেন নিয়েছি, ঠিক আছে? আরও একটা জিনিস, তোমাদের যদি কোনো সাবজেক্ট ওয়াইজ কনসেপ্ট ক্ল্যারিটি থাকে, আমরা জিওগ্রাফি জিরো টু হিরো সিরিজ চালু করেছি। জিরো টু হিরো সিরিজে আমরা প্রত্যেকটা কোশ্চেন্স, প্রত্যেকটা কনসেপ্ট পুরো বেসিক থেকে কভার করছি, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতে পুরো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত জিওগ্রাফিক কনসেপ্ট আমরা কভার করছি। তোমরা যদি কোনো সাবজেক্টে দুর্বল থাকে, জিওগ্রাফি, ইকোনমিক্স, হিস্ট্রি, সব সাবজেক্টের আমরা জিরো টু হিরো সিরিজ মানে বেসিক টু অ্যাডভান্স সিরিজ কভার করছি, তোমরা গিয়ে দেখতে পারো, ঠিক আছে? এই কোশ্চেন ছিল হচ্ছে কে বিখ্যাত মহাদেব পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ বা হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ফেমাস মহাদেব হিলস? তো মহাদেব পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে, মহাদেব পর্বতমালা কোথায় অবস্থিত? মহাদেব পর্বতমালা অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। এর সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে অপশান এ ধূপগড়, ঠিক আছে? এর উচ্চতা হচ্ছে 1350 মিটার, 1350 মিটার বা 4429 ফিট, ঠিক আছে? ধূপগড় হচ্ছে মহাদেব পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি হচ্ছে সাতপুরা পর্বতমালার অন্তর্গত, সাতপুরা পর্বত শ্রেণীর অন্তর্গত হচ্ছে মহাদেব পর্বতমালা, সাতপুরা পর্বত শ্রেণী। এবং এই যে তোমার ধূপগড় পর্বত শৃঙ্গ, এটি সাতপুরা পর্বত শ্রেণীরও সর্বোচ্চ শৃঙ্গ। শুধুমাত্র মহাদেব পর্বতমালা না, সাতপুরা পর্বত শ্রেণীরও সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস কত সালে যুক্ত করা হয়েছে? তো ইন হুইচ ইয়ার ফান্ডামেন্টাল ডিউটিস ওয়াজ অ্যাডেড টু ইন্ডিয়ান কনস্টিটিউশন? অপশন এ আছে 1950, অপশন বি আছে 1976, অপশন সি আছে 1978 এবং অপশন ডি আছে 2002। দেখো, ফান্ডামেন্টাল ডিউটিস বলতে কি বোঝায়? মৌলিক কর্তব্য, ঠিক আছে? আরেকটা জিনিস আছে সিমিলার, তার নাম বলা হয় ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস নেওয়া হয়েছিল ইউএসএ থেকে, নেওয়া হয়েছিল ফান্ডামেন্টাল রাইটস, এবং ফান্ডামেন্টাল ডিউটিস আমরা নিয়েছি হচ্ছে ইউএসএসআর থেকে, মানে সোভিয়েত রাশিয়া থেকে, ঠিক আছে? এবার ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু অরিজিনালি ছিল। অরিজিনালি 7টা ফান্ডামেন্টাল রাইটস ছিল, যেটা কমিয়ে একটা বাদ দিয়ে এখন 6টা ফান্ডামেন্টাল রাইটস কারেন্টলি আছে, ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলছি আমরা। ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কোথা দিয়ে নিয়েছি? ইউএসএসআর থেকে নিয়েছি। এটা যুক্ত করা হয়েছিল হচ্ছে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 1976-এ। 1976 সালে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে 1976 সালে 42তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয়েছিল। প্রথমে 10টা ছিল, পরে একটা বাড়িয়ে 11টা করা হয়। একটা যেটা বাড়ানো হয় সেটাকে বলা হয় আরটি বা রাইট টু এডুকেশন, যাতে 6 থেকে 14 বছরের সমস্ত শিশুর প্রাথমিক শিক্ষার সুনিশ্চিত করার দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে কনস্টিটিউশনের, ঠিক আছে?
বর্তমানে তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস আছে 11টা এবং ফান্ডামেন্টাল রাইটস আছে 6টা। নেক্সট কোশ্চেন দেখো, কোন উৎসেচক মানুষের লালারসে পাওয়া যায় যা জীবাণু ধ্বংস করতে সাহায্য করে? হুইচ এনজাইম ফাউন্ড ইন হিউম্যান সালাইভা হেল্পস ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়া? অপশন এ আছে টায়ালিন, অপশন বি আছে লাইসোজোম, অপশন সি আছে পেপসিন এবং অপশন ডি আছে ট্রিপসিন। তো মানুষের লালারসে পাওয়া যায় হচ্ছে এমন একটি উৎসেচক যেটি তোমার জীবাণু ধ্বংস করতে সাহায্য করে, তার নাম হচ্ছে লাইসোজাইম। লাইসোজাইম মানুষের লালারস এবং অশ্রু মানে চোখের জলেও পাওয়া যায়। ঠিক আছে, এটি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর ভেঙে জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং এটি একটি শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অঙ্গ। আরেকটা জিনিস দেখো, মানুষের লালারসে যে শর্করা হজমের জন্য মানে গ্লুকোজ ডাইজেস্ট করার জন্য যেই উৎসেচক থাকে তাকে বলা হয় টায়ালিন। টায়ালিন। যদি বলে জীবাণুনাশক তখন বলা হবে লাইসোজোম এবং শর্করা হজমের জন্য যেটা থাকে তাকে বলা হয় টায়ালিন। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24 বলছে, কি বলছে? মুঘল আমলে মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? হু ইন্ট্রোডিউস দ্য মনসবদারি সিস্টেম ডিউরিং দ্য মুঘল এরা? অপশন এ আছে বাবর, অপশন বি হুমায়ুন, অপশন সি আকবর এবং অপশন ডি আছে শাহজাহান। তো এই কোশ্চেনের রাইট আনসার হচ্ছে অপশন সি। মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর 1571 থেকে 1573 সালের মধ্যে। সাধারণতভাবে তিনি মনসবদারি প্রথা চালু করেছিলেন 1571 থেকে 73 সালের মধ্যে। ঠিক আছে, মনসব কথার অর্থ যদি বলে, তোমাদের এই কোশ্চেনটা WBCS প্রিলিমিনারিতেও এসেছিল। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা বা র্যাঙ্ক। পদমর্যাদা বা সোজা ভাষায় বললে র্যাঙ্ক। ঠিক আছে, এবার দেখো তিনি কি হতো, প্রতিটি কর্মকর্তা বা সামরিক কর্মকর্তাকে একটি নির্দিষ্ট মনসব বা র্যাঙ্ক দেওয়া হতো এবং সেই র্যাঙ্ক অনুযায়ী তারা বেতন পেত, তাদের দায়িত্ব থাকতো এবং তাদের কতগুলো অশ্বারোহী সৈন্য রাখতে পারবে তার র্যাঙ্কের উপর নির্ভর করত। ঠিক আছে, যদি বলে আকবরের সময় রাজস্ব ব্যবস্থাকে চালু করেছিল তখন উত্তর হবে রাজা টোডরমল। টোডরমলকে ইন্ডিয়ান ট্যাক্স সিস্টেমের জনকও বলা হয়। ঠিক আছে, দিন-ই ইলাহি আকবর চালু করেছিল, আমরা আগের কোশ্চেনে দেখেছি। তো এইসব জিনিসগুলো ইম্পর্টেন্ট। লাস্ট কোশ্চেন আজকের দেখো, কোশ্চেন নাম্বার 25 কি বলছে? কোশ্চেন নাম্বার 25 বলছে গ্রিন হাউস প্রভাব বা গ্রিন হাউস এফেক্টের জন্য প্রধানত কোন গ্যাসটি দায়ী? হুইচ গ্যাস ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর গ্রিন হাউস এফেক্ট? অপশন এ মিথেন, অপশন বি কার্বন ডাই অক্সাইড, অপশন সি আছে ক্লোরোফ্লোরোকার্বন এবং অপশন ডি হচ্ছে জলীয় বাষ্প। তো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন গ্যাস? এই কোশ্চেনটা খুব সোজা কোশ্চেন, তোমরা জানো নিশ্চয়ই গ্রিন হাউস প্রভাব কি জিনিস এবং তার জন্য দায়ী হচ্ছে মিথেন। মিথেনের রাসায়নিক সংকেত হচ্ছে CH4। ঠিক আছে, CH4 হচ্ছে মিথেনের রাসায়নিক সংকেত যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। এবং ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে কি জন্য দায়ী? ক্লোরোফ্লোরোকার্বন হচ্ছে ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, বাকে CFCও বলা হয়। ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং এরকম সিমিলার অনেক কোশ্চেন্স অ্যান্সার্সের সিরিজ আমরা চ্যানেলে কভার করেছি এবং সেগুলো তোমরা চ্যানেলে গিয়ে প্লেলিস্টে দেখতে পারো। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।